হ্যালো, আমি অভিজিৎ দাস MyNetEdu ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ক্লাস 11-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের চতুর্থ অধ্যায় সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর আমরা লেসন নম্বর 5 শুরু করছি। তো আজকের যে টপিকটা আছে, আজকের টপিকে ডিরেক্টরি অ্যান্ড ফাইলের গঠন সম্পর্কে ধারণা, দ্য ডিরেক্টরি অ্যান্ড ফাইল স্ট্রাকচার। তো এটা খুবই একটা ছোট লেসন। এর আগের লেসনটা অনেক বড় ছিল, তো লেসনটা একটু বড় ছোট আছে। তো আমরা চলো আমরা জানি আজকে ডিরেক্টরি এবং ফাইল কি সেই সম্পর্কে আজকে জানি। তো আজকে লেসনটা চলো শুরু করি। তো এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া আছে এবং এই সিলেবাসের যে অংশটা পড়াচ্ছি সেটা তোমাদের হাইলাইটেড করা আছে। এরপর আমাদের দেখো ফাইল। ফাইল কাকে বলে এবং কোনো ফাইলের নামকরণ কীভাবে করা হয়। তো আমাদের কম্পিউটারে যত তথ্য থাকে সবই তথ্য কোনো না কোনো ফাইলের আন্ডারে রাখতে হয়। কারণ বিনা কোনো ফাইলে আমাদের কম্পিউটারে কোনো তথ্য রাখা যায় না। তো সেই ফাইলগুলো যখন আমরা কোনো ফাইলের মধ্যে আমরা কোনো তথ্য রাখছি, কিন্তু সেই ফাইল কী করছে, আবার নির্দিষ্ট নাম দিয়ে আমাকে সেভ করে রাখতে হয়। তো নির্দিষ্ট নাম না দিলে এখানে আমাদের কম্পিউটারে ফাইল তৈরি করা যাবে না। তো এখানে দেখো আমরা সংজ্ঞাটা কী লেখা আছে, বিভিন্ন প্রকারের তথ্য সমৃদ্ধ কোনো ডকুমেন্টকে ফাইল বলে। অর্থাৎ যখন কোনো তথ্য সমৃদ্ধ কোনো একটা ডকুমেন্টস, তাকে বলা হচ্ছে ফাইল। ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকারের ফাইল তৈরি করতে পারে এবং এই ফাইলকে প্রয়োজনে এডিট, ডিলিট এবং আপডেটও করা যায়। তো এটা হলো আমাদের ফাইল। তো কোনো ফাইলের নামকরণ কীভাবে করা হয়? কম্পিউটারে কোনো ফাইল নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্যে তৈরি হয়। অর্থাৎ আমরা যে কোনো ফাইল তৈরি না করি না কেন, আমাদের অবশ্যই কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবেই। অর্থাৎ আমাদের সফটওয়্যারের দ্বারাই আমাদের ফাইল তৈরি করা হয়। আবার এই ফাইলগুলোকে ম্যানেজ কে করে? অপারেটিং সিস্টেম তৈরি করে। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইল তৈরি করছি, বা এই যে তোমাদের ভিডিওটা তৈরি করছি এটা পাওয়ার পয়েন্টে তৈরি করেছি। তো সেই পাওয়ার পয়েন্টে একটা ফাইল নাম দিয়ে আমি সেভ করে রেখেছি। যেমন দেখো এখানে যে পাওয়ার পয়েন্টের ফাইলটার নাম হচ্ছে L5 ডিরেক্টরি অ্যান্ড ফাইল স্ট্রাকচার .pptx দিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এই যে এই জায়গাটা আমরা এখানে সবার উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু কিছু ইনফরমেশান আছে। তো সেই ফাইল সম্পর্কে আমাদের কিছু প্রাইমারি ইনফরমেশান আছে। তো এই ফাইলগুলি দেখো, এই ফাইলগুলি কী আছে, এই কোনো ফাইলের তিনটি অংশ থাকে। প্রথম অংশ কি? প্রাইমারি নাম। অর্থাৎ কি এখানে প্রাইমারি নাম দেখো, এখানে দেখো এই যে L5 ডিরেক্টরি অ্যান্ড ফাইল স্ট্রাকচার, এটা কিন্তু এই ফাইল কী হচ্ছে এখানে আমাদের প্রাইমারি নেম। তার সেকেন্ডারি নেম বা এক্সটেনশন নেম যে .pptx, এটা হলো আমাদের সেকেন্ডারি নেম, যা ডট বা প্রাইমারি সেকেন্ডারি নামের মধ্যে বসে। এখানে এটা কি? 3 নম্বর ডট। তাহলে এখানে প্রাইমারি নেম, সেকেন্ডারি নেম এবং ডট, এই তিনটে জিনিস মিলে আমাদের ফাইলের নাম তৈরি হয়। তো চলো আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে কি আছে? তো কোনো ফাইলের নামকরণ কীভাবে করা হয়? অর্থাৎ কম্পিউটারে কোনো নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাহায্যে তৈরি হয়, ফলে ফাইলের নামকরণও সেই অনুযায়ী হয়। এবং কোনো ফাইলের তিনটি অংশ, এটা আমরা আগের স্লাইডেই দেখেছি, এই তিনটে আছে। তো প্রাইমারি নেম, অর্থাৎ কোনো ফাইলের জন্য ব্যবহারকারী নিজে থেকে যে নাম ব্যবহার করে তাকে ফাইলের প্রাইমারি নাম বলা হয়। অর্থাৎ যে ব্যবহারকারী, আমি যখন কোনো একটা ফাইল তৈরি করছি তখন আমাকে কম্পিউটার আমার কাছে নাম চাইবে যে তুমি কী নামে এটাকে সেভ করতে চাও। তো যেমন ফাইলে গিয়ে আমি দেখি, এই যে ফাইলে গিয়ে এখানে হোমে গিয়ে আমি সেভ বাটনে ক্লিক করি, তাহলে আমাকে কী হচ্ছে, আমি যদি সেভ অ্যাজ ক্লিক করি তাহলে আমাকে দেখবে এখানে একটা বক্স আসবে, সেভ অ্যাজ ডায়লগ বক্স। এখানে কী চাই? ফাইল নেম এখানে চাইবে। তো ফাইল নেম এখানে চাইবে, তো এখানে আমাদের ফাইল নেম আগে থেকে দেওয়া আছে, সেই জন্য আমি আর দিলাম না, এটা ক্যান্সেল করে দিলাম। তো এই নেম বক্সের মধ্যে আমি যে নির্দিষ্ট নাম দিব, সেটা আমাদের কম্পিউটার সেই নামে আমাকে ফাইলটাকে সেভ করে দিবে। তো ফাইলটাকে সেভ করে দেবে, কিন্তু এরপরে কম্পিউটার নিজে থেকে কী কাজ করে? কম্পিউটার নিজে থেকে আরও একটা নাম দেয়, তাকে বলা হচ্ছে এক্সটেনশন নেম। তাই সেই এক্সটেনশন নেম যে কম্পিউটার এখানে দেওয়া, আমি দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে সেভ অ্যাজ ক্লিক করলাম আমি। তো দেখো এখানে এই যে সেভ অ্যাজ টাইপ এইখানটা যে আছে, দেখো এখানে অনেকগুলো এক্সটেনশন নাম দেওয়া আছে। যেমন এখানে পাওয়ার পয়েন্ট মাইক্রো এমবেডেড, তার পিডিএফ, এক্সপিএস, পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, এখানে প্রচুর জেপিজি, টিএফ, এখানে প্রচুর ফাইল ফরম্যাট আছে। তো যেহেতু সাধারণত আমাদের ইসের ফাইল, এখানে তোমার পাওয়ার পয়েন্টের ফাইলের নাম কি? পিপিটিএক্স, তাই এখানে দেখো অটোমেটিক এখানে পিপিটিএক্স আছে, আমরা প্রয়োজনে এখানে চেঞ্জও করতে পারি। তো এই কিন্তু পিপিটিএক্সটা আমাদের হাতে থাকে না, এটা আমাদের নির্দিষ্ট সফটওয়্যারের হাতে থাকে। যে সফটওয়্যার ব্যবহার করছি সেই সফটওয়্যারই আমাদের কি, সেই আমাদের নামটা, এই এক্সটেনশন নামটা সে ব্যবহার করে। তাহলে কী হলো, একটি ফাইলের তিনটি অংশ, একটা হলো প্রাইমারি নেম, অর্থাৎ আমি যখন কোনো ফাইল সেভ করছি তো যে নামটা আমি দিব সেটা হলো প্রাইমারি নেম।
আর কম্পিউটার তারপরে ডট ব্যবহার করে একটা আলাদা আলাদা নাম দেয়। কম্পিউটার দেয় না, যে সফটওয়্যার আমি ব্যবহার করছি সেই সফটওয়্যার, যেমন আমরা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ডট পিপিটিএক্স, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে ডট ডিওসিএক্স, এরকমই আমাদের যেমন কোনো পিডিএফ ফাইল থাকলে ডট পিডিএফ, কোনো ছবি থাকলে জেপিইজি, তো এরকম বিভিন্ন নাম থাকে। তো সেইগুলো হলো ফাইলের টাইপ নির্ধারণ করে, অর্থাৎ ফাইল কী ধরনের ফাইল এবং কোন সফটওয়্যার থেকে তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারি সেটা থেকে, এখান থেকে। তো চলো এরপরে স্লাইডে কী আছে, সেকেন্ডারি নাম, আমরা সেকেন্ডারি নাম আমরা জানলাম এবং ডট কি ডটও আমরা এটা জানলাম। এরপরে আসছে কি ডিরেক্টরি বা ফোল্ডার কি। এখন এই ফাইলগুলি আমরা যখন সেভ করছি, এখন যদি এই ফাইলগুলি এক জায়গায় আমরা পরপর প্রচুর ফাইল তৈরি করি, তাহলে কী হবে, আমাদের কি মানে অনেক ফাইলের মধ্যে ক্লাসিফিকেশান বা ভাগ করার মধ্যে অসুবিধা হবে। বা আমরা যখন কোনো নির্দিষ্ট কোনো, যেমন আমরা তোমার বিভিন্ন এখানে আমি তোমাদের যে লেসনগুলো তৈরি করছি, এখানে কী হচ্ছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার আছে, তা আমি কী করেছি এক একটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করেছি এবং তার মধ্যে সেই স্লাইডগুলো সেভ করে রেখেছি। যার ফলে আমি যদি কোনো নির্দিষ্ট কোনো অধ্যায়ের আমি ফাইল খুঁজতে চাই, তাহলে আমি সেই ডিরেক্টরি বা ফোল্ডার খুলবো এবং খুলে আমরা সেইখান থেকে আমরা সেই ফাইলগুলো নিতে পারবো। তো সেটাকে বলা হচ্ছে ডিরেক্টরি অবলিক ফাইল, বা আমরা এখানে ডিরেক্টরি সাধারণত আমরা ডস অপারেটিং সিস্টেম যখন ব্যবহার করি তখন তাকে ডিরেক্টরি বলি, এখানে আমরা ফোল্ডার বলবো। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এই ডিরেক্টরিকে নামকে আমাকে বলে ফোল্ডার বলে। তো এখানে ডিরেক্টরিতে কী আছে, ফাইলের নাম, ফাইলের আকার, ধরন, টাইপ ও ইত্যাদি সম্পর্কে জানতে পারি। তাই দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি ডিরেক্টরি ফোল্ডার কি। আমি এখানে মনে করো এখানে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করে কম্পিউটারে ক্লিক করলাম। তো দেখো আমি সি ড্রাইভটা খুললাম। সি ড্রাইভে খোলার পরে দেখো এখানে আমাদের কী আছে, এখানে হলুদ রঙের কিছু বাটন দেখতে পাচ্ছি। তো এইগুলিকে বলা হচ্ছে আমাদের ফোল্ডার বা ডিরেক্টরিও বলা যায়। তো এর মধ্যে ডবল ক্লিক করলে, আমি এর মধ্যে দেখো এর মধ্যে আবার আলাদা আলাদা ফোল্ডার এবং আলাদা ফাইল আছে। তো এইখানে এইগুলোকে বলা হচ্ছে ফোল্ডার। আর এই যে এইগুলো যেমন a.jpg, bengali set pdf, এখানে একটা কম্পিউটারের এখানে একটা দেখো আমি দেখতে পাচ্ছি এখানে, এই দেখো এটা একটা পিডিএফ ফাইল, এটা লগ ইন ফাইল, এটা সিএসভি ফাইল, এটা পিডিএফ ফাইল, এটা জেপিজি ফাইল, এটা লগ ফাইল, এটা বিভিন্ন ধরনের আলাদা আলাদা ফাইল আছে। তো এই যে হলুদ রঙের যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ফোল্ডার। তো এটা আমরা দেখলাম। তাহলে এখানে ডিরেক্টরি এবং ফোল্ডার সম্পর্কে আমরা জানলাম। এরপরে স্লাইডে কী আছে, সাব ডিরেক্টরি, অর্থাৎ যে ডিরেক্টরির মধ্যে যে ডিরেক্টরিগুলো থাকে তাকে বলা হয় সাব ডিরেক্টরি। ডিরেক্টরির মধ্যে যেগুলো থাকে তাকে বলা হচ্ছে সাব ডিরেক্টরি। তারপরে কি বলছি, তারপরে বলা হচ্ছে ডিরেক্টরি স্ট্রাকচার। ডিরেক্টরি কেমন স্ট্রাকচার, যেমন এক স্তরের ডিরেক্টরি গঠন, দ্বিস্তরের ডিরেক্টরি গঠন, বহু স্তরের ডিরেক্টরি গঠন। তো এগুলো অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে এক স্তর অর্থাৎ যে ডিরেক্টরির মধ্যে বিভিন্ন ধরনের ফাইল থাকে তাকে এক স্তর ডিরেক্টরি বলে। আর ডিরেক্টরির মধ্যে আবার যখন আলাদা ডিরেক্টরি থাকে তখন সাব ডিরেক্টরি বলে। আবার এই সাব ডিরেক্টরির মধ্যে আবার ডিরেক্টরি থাকে তখন তাকে বলা হচ্ছে কি বহু স্তরের ডিরেক্টরি গঠন। তো তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি, যখন স্টার্টে ক্লিক করলাম, আমি এখানে কম্পিউটার ক্লিক করলাম, এরপরে আমরা সি ড্রাইভটা খুললাম, ওপেন করলাম, দেখো এখানে দেখছি এখানে আমাদের এই যে এখানে ইন্টেল লেখা আছে, ইন্টেল আমি ক্লিক করলাম, এটা একটা ফোল্ডার, এর মধ্যে ডবল ক্লিক করলাম, দেখো এর মধ্যে লগস বলে আরেকটা ফোল্ডার আছে, আবার এর মধ্যে ক্লিক করলাম, দেখো এর মধ্যে আরেকটা ফাইল আছে। তাহলে এখানে এটা দ্বিস্তরীয় ফাইল, এখানটা কী আছে, প্রথমে ইন্টেল আছে, তারপরে লগ আছে, তারপরে একটা ফাইল আছে। তো এই যেখানে দ্বিস্তরীয় স্ট্রাকচার। এখন যদি মনে করো আমি NVDA এখানে ক্লিক করলাম, ডিসপ্লে ডিরেক্টরি, এখানে ডবল ক্লিক করলাম, এটা দেখো এখানে দ্বিতীয় স্তর চলে গেলো, এখানে দেখো 3 স্তর, 4 স্তর, 5 স্তর, তারপরে আবার ডিসপ্লে, এর মধ্যে ফাইল। তো দেখো এখানে আমাদের 5টা ধাপ পরে যাওয়ার পর আমরা ফাইলগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের শুধুমাত্র ফাইলগুলোকে আলাদা আলাদা ক্লাসিফিকেশন হিসেবে করে রাখার জন্য আমরা বহু স্তরীয় ব্যবহারটা করা হয়েছে। দেখো তো ডিসপ্লে, এখানে দেখো কত, এখানে আলাদা আলাদা ফোল্ডার। আবার এখানে আমি এক স্টেপ ব্যাকে যাচ্ছি, দেখো এখানে ইন্টারন্যাশনাল, এখানে আমরা এক স্টেপ ব্যাকে যাচ্ছি, এখানে উইন 8, উইন 764 এখানে আছে। তার আবার ব্যাক স্টেজ এলাম, দেখো এরকম আর একটা ফোল্ডার 388, এখানে আবার এখানে আবার ব্যাকে গেলাম, ডিসপ্লে এখানে দেখো NVD। তো এই যে ব্যাপার, এটাকে বলা হচ্ছে আমাদের বহুস্তরীয়। তোমার এখানে কি এক স্তরীয় মানে একটা মানে কোনো একটা ডিরেক্টরি, তার মধ্যে ফাইল, আর দ্বিস্তরীয় একটা ডিরেক্টরি, তার মধ্যে আবার আরেকটা সাব ডিরেক্টরি, তার মধ্যে ফাইল, আর বহুস্তরীয় মানে অর্থাৎ সে 3, 4, 5 যাই হতে পারে, তাকে বলা হচ্ছে বহুস্তরীয় ডিরেক্টরি স্ট্রাকচার। এরপর আসছে কি ফাইল পাথ, অর্থাৎ ডিস্কের মধ্যে কোনো ফাইলকে খোঁজার জন্য রুট ডিরেক্টরি থেকে যে পথে এক বা একাধিক ডিরেক্টরি বা সাব ডিরেক্টরি খোলার পর ফাইলটিকে পাওয়া যায় তাকে বলা হয় পাথ। যেমন দেখো, তার জন্য আমি এখানে আবার তোমাদের খুলছি
এখানে স্টার্ট কম্পিউটার, এখানে সি খুললাম, এখানে এনভিডিএ দেখো, এখানে দেখো প্রথমে এনভিডিএ খুললাম, দেখো এখানে কম্পিউটার লোকাল ডিস্ক কি, তারপরে এসছে কি এনভিআই ডিআইএ, এখানে ডিসপ্লে ড্রাইভার, ডবল ক্লিক করলাম, দেখো এখানে ডিসপ্লে ড্রাইভার ওপেন হলো আবার এখানে দেখো, এখানে ক্লিক করলাম, এখানে দেখা দাও 388.13, আবার দেখো আবার ডবল ক্লিক করলাম, তাহলে এখানে উইন উইন Win8 Win7 64, এটা এন্টার পরে আবার ক্লিক করলাম ইন্টারন্যাশনালের পরে দেখো আমি যদি এই যে কোনো একটা ফাইল খুললাম, আমি মনে করো এখানে এটা ক্লিক করলাম, এই একটা ফাইল খুললো, ওপেন হলো। তা দেখো এই যে ফাইলটা, এই ফাইলটার পাথ কি আছে, এই ফাইলটার পাথ হলো কম্পিউটার লোকাল ডিস্ক কি NVIDIA ডিসপ্লে ড্রাইভার 388.13 Win8 Win7 64 ইন্টারন্যাশনাল। অর্থাৎ 1 2 3 4 5 6 7 সাতটা ধাপে যাওয়ার পর আমাদের এই ফাইলটা খুলবে, এই ফাইলটা এখানে 4টে ফাইল খুলবে। এখন যদি আরও ফাইল, যেমন ডিসপ্লে ড্রাইভার ডাবল ক্লিক করলাম, দেখো এর মধ্যে ডিসপ্লে ড্রাইভার খুললো, এর মধ্যে দেখো এখানে একটা ফাইল আছে ডিসপ্লে ড্রাইভার .NVI, এই ফাইলটা যদি খুলতে, এই ফাইলের পাথ কী আছে, তাহলে কম্পিউটার সি NVIDIA ডিসপ্লে 388 Win8 Win7 ইন্টারন্যাশনাল অ্যান্ড ডিসপ্লে। তো এই হলো আমাদের ফাইল পাথ বলছে, অর্থাৎ এই ফাইলটা এক্স্যাক্ট আমাদের কম্পিউটারের কোন লোকেশানে আছে সেইটাকে বোঝানোর জন্য ফাইল পাথ ব্যবহার করা হয়। কারণ আমাদের এই কম্পিউটারে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ ফাইল আছে, তো সেই ফাইলগুলোকে আমাদের কোথায় আছে, কোন লোকেশান আছে, সেটাকে করার জন্য ফাইল পাথ ব্যবহার করা হয়। তো বোঝা গেল আমাদের এখানে ফাইল পাথ জিনিসটা কি। তো এখানে দেখো তোমার একটা ছোটো উদাহরণ দেওয়া আছে, সি ইন্ডিয়া WB MSD computer.dsc এক্সেট্রা। ওকে, তো এটা হলো ফাইল পাথ। এরপর আমরা যাচ্ছি কি কম্পিউটার সিস্টেমের ইউজার ইন্টারফেস কত প্রকার কী কী, অর্থাৎ ইউজার ইন্টারফেস। তাহলে আমরা এগুলো ফাইল ডিরেক্টরি স্ট্রাকচার চলে গেল। এখন কম্পিউটারকে আমরা যে ব্যবহার করছি, ব্যবহার করার জন্য আমাদের ইন্টারফেস মানে কীভাবে ব্যবহার করি, তার জন্য দুটো ইন্টারফেস, একটা হলো CUI ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, আর একটা হলো GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমরা এই যে কম্পিউটারটা ব্যবহার করছি, আমরা এখানে গ্রাফিক্যাল ইউজারের ইন্টারফেস ব্যবহার করছি, অর্থাৎ কি, যেমন দেখো এখানে আমি ক্লিক করলাম, এই যে একটা ছবি, এটা কিন্তু এই ছবিটার নাম কি স্টার্ট বাটন, এখানে ক্লিক করলাম, এখানে আমাদের দেখো একটা পিকচার কম্পিউটার, এখানে একটা বাটন হিসেবে ব্যবহার করা আছে, এটা ক্লিক করলাম, তো এখানে আর একটা খুললো। তো এখানে দেখো এখানে একটা এই যে লোকাল ডিস্ক সি, এটাও একটা পিকচার, বা এখানেও আছে দেখো এখানে একটা পিকচার, বা এখানে বাটনে ক্লিক করলে আমাদের এই রিলেটেড ফাইল ফোল্ডারগুলো খুলছে। ততএব কি আমি এখানে নির্দিষ্ট কম্পিউটার কী হচ্ছে, মাউসের সাহায্যে নির্দিষ্ট ছবির উপর পিকচারের উপর ক্লিক করে কম্পিউটারকে নির্দেশ প্রদান করছি। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে তোমার GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর এই কাজটা আমি যখন করতে যাব, আমি যখন ক্যারেক্টার এই মেশের সাহায্যে করতে যাব, আমি কোনো মনে করো আমি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস একটু তোমাদের দেখিয়ে দিই, অ্যাসেসরিজ, এখানে দেখো কমান্ড প্রম্পট, এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। অর্থাৎ আমি এখানে এই যে ফাইলগুলো যে আছে, আমি এখানে দেখার জন্য মনে করো এখানে আমি CD/ প্রেস করলাম, এখানে দেখো DIR দেখার মধ্যে কি আছে, এর মধ্যে এই যে সি এর ড্রাইভের মধ্যে দেখো কি ছিল, দেখো এই যে আমি তোমাদের ইন্টেল খুলেছিলাম, এখানে এই যে দেখো NVIDIA, তা NVIDIA ওপেন করার জন্য আমি NVIDIA এন্টার করলাম, এটা ওপেন হলো। এরপরে DIR কমান্ড দিলাম, তা দেখো এর মধ্যে কী আছে, দেখো এর মধ্যে 3টে ফোল্ডার ছিল, যে ডিসপ্লে ড্রাইভার, আমি এর মধ্যে আবার CDDI ডিসপ্লে ড্রাইভার, স্পেলিংটা ভুল হয়ে গেছে, কারণ কি তোমার এই যে ডিসপ্লে ড্রাইভারের মাঝখানে গ্যাপিং চলে এসছে, সেটা ডিসপ্লে ড্রাইভার ইন্টারপ্রেস করলাম, দেখো কিন্তু ডিসপ্লে ড্রাইভার দেখো NVIDIA ডিসপ্লে ড্রাইভার, এর মধ্যে DIR ওপেন করলাম, দেখো এর মধ্যে 33 বলে, যে দেখো এই যে 388 বলে একটা ফোল্ডার আছে, আমি CD 388.13 এটা এন্টারপ্রেস করলাম, দেখো এটা ওপেন হলো। আবার DIR এর মধ্যে ঢুকবো, এর মধ্যে ঢুকে দেখা যায় Win8_Win3064, দেখো Win8_Win, মানে এখানে ফাইলের নাম যেমন আছে তেমনই আমাদের টাইপ করতে হবে, তা নাহলে আমাদের কম্পিউটার বুঝতে পারবে না। 64 এটা ওপেন করলাম, দেখো এর মধ্যে তো কোনো কারণে আচ্ছা, এখানে আমি CD টাইপ করে নিই, কমান্ড এটা হলো CD দিলাম, এরপর আউট করলাম, দেখো এখানে দেখো এর মধ্যে ওপেন হলো। ওপেন হওয়ার পরে এর মধ্যে আবার আমি এটাকে স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই, CLS কমান্ড দিলাম, ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো এখানে DIR ওপেন করলাম,
ডিআর খুলে দেখো এর মধ্যে কী আছে, দেখো ইন্টারন্যাশনাল, এখানেও ইন্টারন্যাশনাল টাইপ করবো, তাহলে ইন্টারন্যাশনাল ঢুকবে, সিডিআইএন ইন্টারন্যাশনাল টাইপ করলাম, দেখো ইন্টারন্যাশনালে দেখো এখান থেকে ইন্টারন্যাশনালের মধ্যে ওপেন করলো। এখন ডিআইআর এর মধ্যে দেখে কী আছে, ইন্টারন্যাশনাল, দেখো ইন্টারন্যাশনাল এতগুলো ফাইল আছে, ফোল্ডার আছে, ফাইল আছে। তো এই যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলছি এখানে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা কি দেখো আমরা কমান্ডগুলো কোনো এখানে মাউস ক্লিক করছি না, আমরা নির্দিষ্ট কম্পিউটারকে কমান্ড প্রদান করছি। এই কাজটাই আমি এই যে এখানে আমি এই যে ইন্টারন্যাশনাল, আমি এই কাজটা কীভাবে এখানে করতে পারি, দেখো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম, কম্পিউটার ক্লিক করলাম, এখানে সি ডাবল ক্লিক করলাম, এখানে এনবিডি ক্লিক করলাম, ডিসপ্লে ড্রাইভার, এখানে দেখো 3.88 উইন্ডো 98 ইন্টারন্যাশনাল, এই দেখো দেখতে পাচ্ছ আমাদের এই ফাইলগুলো আমরা এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি, দেখো সবার প্রথমে কিছু ডিসপ্লে ড্রাইভার, ডিসপ্লে এনভি ভিউ, এখন আমরা ঠিক আমরা যদি এখান থেকে ওপেন করি, দেখো আমরা ক্যারেক্টার দেখো ডিসপ্লে ড্রাইভার, ডিসপ্লে এন ভিউ সবগুলো দেখতে পাচ্ছি। তা এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটাকে বলা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। আর আমরা যখন এই ইন্টারফেসে কাজ করছি তখন এটাকে বলা হচ্ছে কি আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমরা যখন আমরা কম্পিউটারের মাধ্যমে যে আমরা এই যে ইন্টারভেনটা করছি এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর আমরা যখন এটাকে আমরা এই ইন্টারফেস কাজ করছি তখন একে বলা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। তাই হলো দুটো ইন্টারফেসের দুটো পার্থক্য, মানে দুটো পদ্ধতি। তো আমরা কম্পিউটারকে যখন আমরা ব্যবহার করি তখন আমরা এই দুটো ইন্টারফেসে ব্যবহার করি। তো দেখো এখানে আছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি, এখানে সে বলা আছে, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। এখানে কী কী আছে, টেক্সট ভিত্তিক কমান্ডের সাহায্যে যখন কম্পিউটার পরিচালনা করা তাকে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বলে, এবং ইন্টারফেসে শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে কমান্ডের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ প্রদান করা হয়। এই ইন্টারফেসে শুধুমাত্র কমান্ডের সাহায্যে কাজ করা যায়, শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করা হয়। এই সাধারণত এই ধরনের ইন্টারফেসে রঙের মানে এক রঙের স্ক্রিন দেখা যায়। ব্যবহারকারীর কাছে এই ইন্টারফেস একটু অসুবিধাজনক হলে, কারণ দ্রুত কম্পিউটার চালানোর জন্য নির্দিষ্ট কমান্ড মনে রাখতে হয়। অর্থাৎ আমি যদি এই যে কমান্ডগুলো তোমাদের দিলাম, যেমন একটু আগে আমি একটা কমান্ড কাজ করছিল না, কারণ আমি প্রথমে সিডিটা লিখে নিই। তা সিডি হলো আমাদের এখানে একটা কমান্ড, এগুলো আমাদের আগে থেকে মুখস্থ করতে হবে। কিন্তু তোমরা এখানে মুখস্থ না করে জাস্ট ক্লিক করেও তোমরা কাজ করতে পারো ক্যারেক্টার ইউজার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে। ঠিক আছে, তো এটা হলো আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখান থেকে আমরা এটাকে আমরা তোমরা এটা পড়ে নিবে এবং একই জিনিস আছে। তো আজকের লেসনটা এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ। যদি লেসনটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।